আদি, বলো। আদি, আকাশ না আমাকে প্রপোজ করছে আজকে। ওয়াও, ভালো। তা তুই অ্যাকসেপ্ট করছিস? ওকে তো আসতে বললাম, তুই আসলি না। তুই আসলে ভালো হতো। আজকে আমার কাজ ছিল তাই আসতে পারি নাই রে। তবে তোর বফকে আমি দেখবো রে। এখন একটু বিজি আছি, পরে কথা বলবো বলে রেখে দিলাম। আমি মারিয়া রুমে গিয়ে দেখি মারিয়া পড়ছে। আমি চলে আসলাম। মারিয়া রুম থেকে ছাদে চলে গেলাম। পুরা বিকালটা ছাদে কাটিয়ে সন্ধ্যার সময় ছাদ থেকে নামলাম। নিচে এসে টিভিটা ছেড়ে কার্টুন দেখতে থাকলাম। একা একা কার্টুন দেখা আর নিজে নিজে হাসাটা একটা মজা আছে। আমি কার্টুন দেখছি আর হাসছি। আম্মু এসে বলে, কি রে আদি, তুই কি বাচ্চা নাকি যে কার্টুন দেখিস? আমি কার্টুন দেখে হাসছি আর বলছি, আমি একটা ছোট বাচ্চা, আমাকে ডিস্টার্ব করবা না বলে মন দিয়ে কার্টুন দেখছি। কিছুক্ষণ পরে আম্মু এসে বলে খাবার খেতে। আমি খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ কারো ডাকাডাকির আওয়াজ পেলাম। দেখলাম মারিয়া অনেক রেগে আছে। আমি বললাম কি হয়েছে? তখন মারিয়া বলে কি হয়েছে? তখন মারিয়া বলে, কয়টা বাজে জানিস? 8:20 বাজে। তোকে ডাকতে ডাকতে আমার সব পড়া ভুলে গেছে কুত্তা। তুই ওঠ তাড়াতাড়ি। কি বলিস? এত তাড়াতাড়ি সকাল হয়ে গেছে? ঘুম ঘুম ভাব নিয়ে বললাম, সারা রাত কি করিস? আমি সারা রাত পড়েও তোমার সামনে হাজির। আর তুমি ভাইয়া সারা রাত ঘুমিয়ে কাটিয়েও বলো এত তাড়াতাড়ি রাত শেষ। তুমি উঠবা নাকি আমি পানি এনে ঢেলে দেবো? এই না না, আমি উঠছি, তুই নাস্তা কর। আমি নাস্তা কখন করে ফেলাইছি আর তোকে ভাইয়া ডাকতে ডাকতে আমার মাথা ব্যথা করছে। লক্ষ্মী বোন, রাগ করিস না, 2 মিনিট সময় বলে এক দৌড়ে বাথরুমে দাঁত ব্রাশটা ও করতে পারি নাই, শুধু কোনো মতো গোসলটা করছি। বাথরুম থেকে বের হয়ে শার্ট আর প্যান্টটা পরে নিচে গিয়ে হালকা কিছু খেয়ে মারিয়াকে নিয়ে বের হলাম। আদি গাড়ি নিয়ে বের হয় বা মারিয়া বাসে করে যেতে পারবে না, আর বাসে করে যেতে গেলে তার অনেক দেরি হয়ে যাবে বা। আম্মুর কথাও সত্যি, মারিয়া বাসে চড়তে পারে না, আবার বাসে গেলে অনেকক্ষণ দেরি হবে, সমস্যায় পড়তে পারি। তাই আম্মুর কথা মতো আজ অনেকদিন পরে আব্বুর গাড়িতে উঠলাম। আমি ড্রাইভ করতে পারি তাই আমি নিজে গাড়ি চালাতে শুরু করলাম। তখন মারিয়া বলে, ভাইয়া আমি সামনে আসি। সামনে আসবি তো আয় বলে মারিয়াকে সামনে বসালাম। তখন আম্মু বলে, বাবা আদি, আস্তে আস্তে করে চালাস, সাবধানে চালাবি কিন্তু বাবা। ওকে আম্মু, বিদায় বলে গাড়ি নিয়ে চলে আসলাম। আমি গাড়ি চালাচ্ছি আর মারিয়া রেস্ট নিচ্ছে। কিছুক্ষণ পরে মারিয়া স্কুলে চলে আসলাম। গাড়িটা সাইড করে মারিয়াকে বললাম, ওই মারিয়া, চলে এসেছি তোর স্কুলে, নাম। নামছি। আমিও মারিয়ার সাথে নামলাম। তখন মারিয়া বলে, তুমি কেন নামছো? তোমাকে ভিতরে যেতে হবে না। কেন? আমি গেলে কি হবে? তোর সিটটা খুঁজে বের করে দেব। আরে ভাইয়া তুমি বুঝতে পারছো না কেন বলছি? তার থেকে ভালো তুমি গাড়ির মধ্যেই ঘুমাও। ধ্যাত, চল তো বলে আমি মারিয়ার সাথে স্কুলের ভিতরে ঢুকতেই সব মেয়েরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি মারিয়াকে বললাম, কিরে, সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন? তখন মারিয়া বলে, আগে মানা করছি স্কুলের ভিতরে আসার দরকার নাই। ওই দিন যে একটা বাজে ছেলে মানে সভাপতির ছেলেকে তুমি মারছো আর তারপরে বাপ বেটাকে পুলিশে ধরিয়ে দিছো, সেই দিন থেকে স্কুলের সব মেয়েরা তোমার উপর ক্র্যাশ খাইছে। ভাইয়া এই জন্যই বলছি স্কুলের ভিতরে না আসার জন্য তোমায়। কি তুই আমাকে আগে বলবি না? বলার সময় দিচ্ছ কই তুমি? এখন কি করবা? ভিতরে যখন এসেছি তখন চল তোর সিটটা দেখে যাই বলে মারিয়ার সাথে ভিতরে গেলাম আর মারিয়ার সিট খুঁজে পেলাম। মারিয়াকে রেখে আমি বাইরে চলে আসলাম। এসে গাড়ির ভিতর বসে পড়লাম। তখন জান্নাতুল কল দিল। ওই, ওই, কই তুই? ভার্সিটিতে কখন আসবি তুই? আছি একটা কাজে, তবে ভার্সিটিতে যাব না। কেন রে, কি কাজ করছিস তুই? আরে আজকে থেকে আমার ছোট বোনের পরীক্ষা, তাই আমি আজকে থেকে ভার্সিটিতে যাব না। ও আচ্ছা, ওকে, রাখি ফোন। ওকে বলে কলটা কেটে দিলাম। এর মধ্যে মেঘকন্যা কল দিলে আমি রিসিভ করলাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? কিছু করি না তো, বসে আছি। আপনি কি করেন? সেম, বাট আপনি ভার্সিটিতে আসেন নাই। সত্যি করে বলেন তো, কে আপনি? আমি মেঘের রাজ্যের রানী। ফাইজলামি করার সময় নাই, বলেন কে আপনি? কেন, পরিচয়টা জানা কি জরুরি নাকি? না, তবে জানাটা প্রয়োজন। আমি পরিচয়টা জানাতে চাই না। ওকে বাই। এই শুনেন শুনেন, লাইন কাটবেন না। বলেন কি বলবেন? লাইন কাটবেন না, আর পরিচয়টা আপনি না দিলে আমি জানতে চাইবো না। প্লিজ লাইনটা কাটবেন না।
ঠিক তো, পরে আবার ভুলে যাবেন না তো? হুম, আমি ভুলে যাব না। আচ্ছা, আপনি লাইনটা কেটে আবার সিমটা বন্ধ করে দেন কেন? কারণ ফোনটা আম্মুর। আমার ফোনটা একটু সমস্যা হয়েছে। ফোনটা ঠিক করার জন্য মেকারের কাছে দিছি, কিছুদিনের ভেতরে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, কে কে আছে আপনাদের পরিবারে? সবাই আছে। তোমার পরিবারে কে কে আছে? আমারও সবাই আছে। ওকে, আজকের জন্য বাই। হুম, বাই। বলে ফোনটা কেটে দিলে আমার একটু ক্ষুধা লাগছে, তাই একটা দোকানে গিয়ে কিছু খেয়ে নিলাম আর একটা চা নিয়ে গাড়ির কাছে চলে আসলাম। এসে চা খাচ্ছি, হঠাৎ করে একটা গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। আমি সাথে সাথে গাড়ির কাছে গেলাম, বাট ওইখানে অনেক লোক হয়ে গেছে, মানুষের জন্য ওই জায়গায় যাওয়া যাচ্ছে না। আমি ঠেলাঠেলি করে গাড়ির কাছে গেলাম, গিয়ে গাড়ির দরজাটা খোলার চেষ্টা করলাম, খুলতে পারছি না, তাই বাধ্য হয়ে গাড়ির গ্লাসটা ভেঙে ফেললাম। জানালা দিয়ে ভিতরে গেলাম আর দরজাটা খুলে ড্রাইভারদের কাছে যাই, গিয়ে দেখি এই কি এত হলো আদিবা। আমি আদিবাকে তাড়াতাড়ি করে গাড়ি থেকে বের করলাম আর আমার গাড়িতে তুললাম। আমি গাড়ি নিয়ে সোজা হাসপাতালে নিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করিয়ে দিলাম। আদিবার মাথা ফেটে গেছে আর রক্ত বের হচ্ছে। ডাক্তার তাকে ব্যান্ডেজ করে দিছে আর স্যালাইন লাগিয়ে দিছে। তখন ডাক্তার আমাকে ডেকে বলে, রোগী আপনার কি হয়? আমার ফ্রেন্ড হয়। আপনার ফ্রেন্ডের রক্ত প্রয়োজন, অনেক রক্ত বের হয়েছে, তাই সে এখন অনেক দুর্বল। এ পজিটিভ রক্ত লাগবে, তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হবে। ডাক্তার আমার এই পজিটিভ, আমি রক্ত দিচ্ছি বলে ডাক্তারের সাথে চলে গেলাম। এইখানে আপনি শুয়ে পড়েন। আমি শুয়ে পড়লাম, সাথে সাথে আমার হাতে একটা সুই ঢুকালে আর তারা আমার রক্তটাকে পরীক্ষা করে নিয়ে আসলে আর আমার থেকে রক্ত নিলে। এর মধ্যে আদিবার বাবা আর মা চলে আসলো। বাবা, আমার মেয়ে কি হয়েছে? আপনার মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। ডাক্তার স্যালাইন আর মাথা ব্যান্ডেজ করে দিছে, রক্তের প্রয়োজন ছিল, সেইটা আমি দিয়ে দিছি। ধন্যবাদ বাবা তোমাকে। তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না বাবা। আরে আঙ্কেল, কি যে বলেন না আপনি। এর মধ্যে রক্ত নেওয়া শেষ। আমি আঙ্কেল আন্টিকে কথা বলার সুযোগ না দিয়ে তাদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কারণ কিছুক্ষণ পরে মারিয়ার পরীক্ষা শেষ হবে। তাই আমি তাড়াতাড়ি করে চলে গেলাম গাড়িতে। গাড়ি ভিতরে অবস্থা খারাপ, কারণ গাড়ির সিটে রক্ত লেগে আছে। আমি তাড়াতাড়ি করে সিটের রক্ত পরিষ্কার করতে থাকলাম। অনেক কষ্টে কিছুটা পরিষ্কার করছি, বাট রক্তটা শুকিয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে মারিয়ার স্কুলের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পরে মারিয়ার পরীক্ষা শেষ, অনেকে বের হচ্ছে, বাট মারিয়াকে দেখা যাচ্ছে না। সবার লাস্টে মারিয়া বের হলো। আমি গাড়ির দরজা খুলে দিলাম। মারিয়া গাড়ির ভিতরে ঢুকে বলে, হ্যাঁ, গাড়ির ভিতরে রক্তের দাগ আসলে কোথা থেকে? তোমার কি কিছু হয়েছে নাকি ভাইয়া? আরে না, আমার কি হবে, আমার কিছু হয় নাই। তাহলে রক্ত কোথা থেকে আসলো ভাইয়া? সত্যি করে বলো ভাইয়া, কি হয়েছে তোমার? আরে পাগলি, আমার কিছু হয় নাই। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর আমি গাড়ি ড্রাইভারকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই আর সিটের মধ্যে রক্ত লেগে যায়। তোমার সামনে কি সব ঘটনা ঘটে? তুমি কেন নিয়ে যেতে গেলা? তো কি হয়েছে, আমি নিয়ে গেছি বলে। কিছু হয় নাই, এখন চলো বাসায়। চলে বলে গাড়িতে উঠে মারিয়া আমি গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। মারিয়া গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকে গেলে আর আমি গাড়ি পার্কিং করে চলে আসলাম বাসার ভিতরে। গেলাম তখন আম্মু বলে, আদি, কি হয়েছে রে আজকে মারিয়া স্কুলের সামনে? কিছু হয় নাই আম্মু, ক্ষুধা লাগছে, খাবার খাবো আম্মু। আচ্ছা, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি খাবার টেবিলে সাজিয়ে রাখছি, কেমন? আম্মু বলে চলে আসলাম। রুমে গিয়ে বাথরুমে চলে গেলাম, গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি মারিয়া আসে নাই। আমি আম্মুকে বললাম, মারিয়া কই? মারিয়া তো রুমে, এখনো আসে নাই। গিয়ে দেখ কি করে মারিয়া। ওকে, আমি নিয়ে আসছি বলে মারিয়ার রুমে চলে গেলাম। গিয়ে দেখি মারিয়া ফ্রেশ হয়ে বসে আছে। আমি বললাম, চলো নিচে, আম্মু খাবার বেড়ে বসে আছে। ওকে, চলো। আমরা দুইজন একসাথে নিচে গেলাম। গিয়ে দেখি আম্মু বসে আছে আমাদের জন্য খাবার নিয়ে। আমি আম্মুর এক পাশে আর মারিয়া আম্মু আরেক পাশে বসে পড়লে আম্মু আমাদেরকে খাবার বেড়ে দিল। আমি আর মারিয়া খাবার খাচ্ছি। হঠাৎ করে আমার ফোন বাজতে থাকলে আমি তাড়াতাড়ি করে খাবার খেতে থাকলাম। তখন মারিয়া বলে, আম্মু, কিছুদিন থেকে দেখছি ভাইয়ার ফোনে একটু বেশি কল আসছে। তোর বেশি পাকনামি করতে হবে না, তুই খাবার খেয়ে পড়তে বস যা। সেটা তোমাকে বলতে হবে না, আমি নিচ থেকে পড়তে বসবো। তুই বেশি কথা বলিস, তোরে তাড়াতাড়ি করে বিয়ে দিতে হবে, আব্বুকে বলতে হবে। কুত্তা বানার আম্মু, তোমার পোলাকে চুপ করতে বলবে নাকি তোমার পোলার মাথায় প্লেট ফেলাবো? ফেলায় দেখ না একবার আমি কি করি তোর। চুপ করবি তোরা?
তোদেরকে নিয়ে আমি আর পারছি না। আমি চুপ হয়ে গেলাম, সাথে মারিয়াও। আমি তাড়াতাড়ি করে খেয়ে উপরে চলে আসলাম। এসে দেখি জানাতুল কল দিছে। আমি ভাবছিলাম মেঘকন্যা কল দিছে, তাই আরে তাড়াতাড়ি করে আসলাম জানাতুলকে কল নিমো। তখনই আম্মু ডাকাডাকি শুরু করলে। আমি বললাম আসছি বলে রুম থেকে বের হয়ে নিচে তাকিয়ে তো আমি অবাক, কারণ নিচে দেখলাম জান্নাতুল একটা ফাইল নিয়ে এসেছে, আর আম্মু আমাকে আদি আদি বলে ডাকছে। হাই হাই, নিচে তো আমি যেতে পারবো না, কারণ আমি জান্নাতুলের কাছে এত তাড়াতাড়ি ধরা খেতে চাই না। আম্মু আবারও ডাকতে থাকলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কি করব। হঠাৎ মনে হলো মারিয়ার কথা। আমি তাড়াতাড়ি করে মারিয়ার কাছে চলে গেলাম। কিছু বলবা ভাইয়া? তুই এখন নিচে যাবি, আম্মু আমাকে কেন ডাকে সেইটা জেনে আসবি। যদি আমার কথা আম্মু জিজ্ঞেস করে বলবি আমি বাথরুমে, আর কিছু দিতে চাইলে তুই নিয়ে আসবি আমার রুমে, ওকে? ওয়েট ওয়েট, তুমি নিজেও যাও না কেন? আমাকে কেন পাঠাচ্ছ তুমি? মারিয়া, এখন তর্ক করার সময় না, তুই যা আগে নিচে। ওকে যাবো, তার আগে আমার একটা শর্ত আছে। আগে যা, পরে তোর সব শর্ত মেনে নেব, ওকে? ওকে। বলে নিচে চলে গেলে তখন আম্মু বলে, তোকে ডাকি নাই, আদিকে ডাকছি। আদি কই? আম্মু ভাইয়া তো বাথরুমে, তাই তো আমি আসলাম। তোর আব্বু ফোন দিছিল ম্যানেজার অসুস্থ, আর এই ফাইলটা অনেক জরুরি। আদিকে বলছে ফাইলটা রাখার জন্য। ওকে আমার কাছে দাও, আমি ভাইয়াকে দিয়ে দেব। বলে আম্মুর কাছে থেকে ফাইলটা নিয়ে আমার রুমে চলে আসে। আমি চুপ করে খাটে বসে আছি, তখন মারিয়া, ভাইয়া মেয়েটা কে? যার জন্য তুমি নিচে না গিয়ে আমাকে পাঠাইছো? আরে না, মেয়েটা আমার ফ্রেন্ড হয়, তার বেশি কিছু না। সবাই জানে আমি গরিব, আর ওই মেয়েও জানে আমি গরিব। ওয়েট ওয়েট, ওই মেয়ে মানে তার নাম নাই? কি নাম মেয়েটার? জানাতুল, আমি চাই না কেউ আমাকে আমার বাবার জন্য চিনুক বা বাবার টাকার জন্য। আমি চাই সবাই আমাকে আমার নিজের জন্য চিনুক। বুঝছি। আচ্ছা ভাইয়া, ফাইলটা আব্বু বলছে তোমাকে দেখার জন্য। ওকে রেখে যা, আমি দেখেছি, তুই গিয়ে পড়। বলে মারিয়াকে পাঠিয়ে দিলাম তার রুমে। আমি মনোযোগ দিয়ে পুরো ফাইলটা দেখলাম, কোথাও কোনো ভুল নাই। আমি ফাইল দেখে ফোনটা হাতে নিলাম। হঠাৎ মনে হলো জান্নাতুল না কল দিছে। আমি তাড়াতাড়ি করে জান্নাতুলকে কল দিলাম। প্রথমবার রিসিভ করে নাই, দ্বিতীয়বার দিলাম। জান্নাতুল রিসিভ করে বলে, কুত্তা, হাতি, গন্ডার, বান্দর। আমি মনে মনে ভাবতে থাকলাম, আমার পরিচয়টা কি জেনে গেছে নাকি সে? কিরে কুত্তা, কথা বলিস না কেন? তোরে আমি কখন কল দিচ্ছি, আর তুই আমাকে এতক্ষণে কল দিস না? সরি রে, আমি ঘুমিয়ে গেছিলাম রে। আদি, একটা মজার ব্যাপার হলো কি জানিস? না, তুই না বললে কেমন করে জানবো আমি? তোর নাম আর আমার বাবার মালিকের পোলার নাম একই নাম। তাই নাকি? ভালো তো, আর কিছু বলবি? কিছু বললো না। তাহলে ফোনটা রাখি বলে কেটে দিলাম। সাথে সাথে মেঘকন্যাকে কল দিলাম, বাট বন্ধ বলে। আবারও দিলাম, একই কথা, বন্ধ। তাই বকা দিতে থাকলাম। তখনই আম্মু, কি রে, কাকে বকা দিচ্ছিস তুই? না মানে আমার বন্ধুকে বকা দিচ্ছি। আম্মু, সে ফোনটা বন্ধ করে রাখছে। ও আচ্ছা, মারিয়া কি তোকে কোনো ফাইল দিয়েছে? একটা ফাইল দিছে আম্মু। ফাইলটা কি দেখছো তুই? দেখছি আম্মু, এই নাও ফাইল, সব ঠিক আছে। ওকে, বাট তোকে যে এত করে ডাকলাম, তুই নিচে আসলি না কেন? আম্মু, আমি ওই সময় বাথরুমে ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুই একটু রেস্ট নে বাবা। বলে খাটে শুয়ে পড়লাম। আম্মু চলে গেল, আর আমি ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম তো আসছে না, কি করব, তাই ছাদে চলে গেলাম। গিয়ে একটা কোনায় দাঁড়ালাম। দেখলাম অন্য পাশের ছাদে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, দেখতে অনেক কিউট। আমি বাচ্চার দিকে তাকিয়ে আছি, তখন বাচ্চা বলে, এইভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখতে পরীর মতো লাগে, তাই তোমার দিকে তাকিয়ে আছি। আমার দিকে হ্যাঁ করে তাকিয়ে থাকলে আমার লজ্জা করে না বুঝি? আমি পিচ্চি বাচ্চার কথা শুনে রীতিমতো অবাক। আচ্ছা, তুমি চকলেট খাবে? লাভ নাই, আমার আপুর বয়ফ্রেন্ড আছে। আমি আর কিছু না বলে সোজা ছাদ থেকে নেমে গেলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলে আম্মু ডাকতে থাকলে আমি বললাম, কি কিছু বলবা? কিছু খাবি? না, এখন কিছু খাবো না বলে রুমে চলে গেলাম। আমিও একটু পড়লাম। অনেকক্ষণ পরে আম্মু ডাকলে খাবার খেতে আমি মারিয়ার রুমে গিয়ে মারিয়াকে নিয়ে নিচে গেলাম। দেখলাম আম্মু বসে আছে খাবার নিয়ে। ভাই, তোমাকে ডাকছে, তুমি খেতে আসতে, আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমার তো ক্ষুধা লাগে নাই। খাবো যখন একসাথে খাবো। তোদের আসতে এত দেরি হয় কেন? তোমার মেয়ের জন্য বলে খেতে বসলাম। আম্মু খাবার বেড়ে দিলে আর আমরা খাবার খেলাম।
আমি খেয়ে রুমে চলে আসলাম। আমার ঘুম পাইছে, বিছানায় শুয়ে পড়লাম। কখন যে সকাল হয়েছে বলতে পারলাম না। মারিয়ার ডাকাডাকিতে আমার ঘুমটা ভেঙে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে মারিয়াকে নিয়ে স্কুলে যাই। এইভাবে কিছুদিন কেটে গেলে মারিয়া আর ওর পরীক্ষা প্রায় শেষ। ওই দিনটা ছিল আমার জন্য স্পেশাল, কারণ দিনটা ছিল যে ভালোবাসার দিবস, মানে 14ই ফেব্রুয়ারি। মারিয়াকে নিয়ে স্কুলে আসলাম। মারিয়াকে তার স্কুলের গেটে নামিয়ে দিলাম। মারিয়া চলে গেলে হঠাৎ পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দেয়। আমি পেছন ফিরে দেখি, ও মা, মেয়ে তো আমাকে প্রপোজ করেছে। আই লাভ ইউ। তুমি এখন ছোট, তুমি কিছু বুঝো না রিলেশন কি, বাট তুমি আমার ছোট বোনের সাথে একই ক্লাসে পড়ো। আমার ছোট বোন তোমার বান্ধবী, তাই তুমি আমার ছোট বোন, বুঝছো? আর তোমার ফুলটা আমি নিচ্ছি, বাট বড় ভাই হিসেবে, ওকে? কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি গাড়ি নিয়ে স্কুলের সামনে থেকে চলে আসলাম। জানি না আবার যদি কেউ এসে প্রপোজ করে, তাই আগে থেকে ওইখান থেকে চলে আসলাম। একটা রেস্টুরেন্টে চলে গেলাম কিছু খাওয়ার জন্য। ও মা, রেস্টুরেন্টে জোড়া জোড়া কোনো সিট খালি নাই, কি করব? চলে আসলাম অন্য আরেকটা রেস্টুরেন্টে, দেখলাম খালি আছে। গিয়ে অর্ডার দিলাম কাচ্চি। 2 মিনিট পরে নিয়ে আসলে কাচ্চি। বিসমিল্লাহ বলে শুরু করলাম। যেই খাবারটা মুখের সামনে নিলাম, তখনই সামনে দাঁড়িয়ে আছে আদিবা ও তার কিছু ফ্রেন্ড। কেমন আছে আদি? আমার ক্লাস চলে আসলে আমি ক্লাস দিয়ে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে আদিবা আমার সাথে হাসি দিয়ে কথা বলছে আর ভদ্রভাবে দাঁড়িয়ে আছে আর কেমন আছে বলছে। কি হলো, কিছু বলছো না যে তুমি? না মানে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি খাচ্ছো? কাচ্চি খাচ্ছি। ও ভালো। বলে উঠে গেলাম, চলে আসবো। বলা যায় না কখন কি বলে ফেলে আদিবা, তখন মানিজ্জত সব যাবে। তার থেকে ভালো আগে থেকে এখান থেকে চলে যাই। যেই আসতে যাব ঠিক তখনই আদিবা বলে, আরে আরে কই যাও? তুমি বসো, আমরা সবাই একসাথে আজ খাবার খাবো। আমি বুঝছি আজকে আমার পকেট ফাঁকা করতে চাই। কি করব, ফোনটা বের করে, হ্যালো কই তুই বলে আমি দাঁড়িয়ে গেলাম। কথা বলতে বলতে আদিবার কাছ থেকে একটু দূরে এলাম। ফাউ কোনো কল আসে নাই, বাট আমার কাছে কোনো টাকা নাই। তাই আমি আব্বুকে কল দিলাম আর 10,000 টাকা চাইলাম তাড়াতাড়ি করে আমার বিকাশে পাঠানোর জন্য। আব্বু, ওকে পাঠাচ্ছি, বাট যদি টাকা লাগে আমাকে বলবি, কেমন? ওকে আব্বু, বাট জানতে চাইলে না কিসের জন্য আমি টাকা চাইছি। তাড়াতাড়ি করে আবারও চলে আসলাম। আমার জায়গায় দেখলাম আদিবা আর তার বান্ধবীরা খাবার অর্ডার করছে। সবাই কাচ্চির সাথে 1 গ্লাস করে বোরহানি আর একটা করে কোক খাচ্ছে। সবার খাওয়া শেষ, তখন আদিবা সবার উদ্দেশ্য করে বলে, আজকে আমাদের পার্টিটা সম্পূর্ণ আদি দিয়েছে, আর বিল আজকে আদি দিবে। আর যদি আদি না দিতে পারে তাহলে আদি বলতে পারে, আমি না হয় দিয়ে দিব। সবাই সবার সাথে কথা বলছে। একজন বলে আমি দিতে পারবো না, আরেকজন বলে আমি দিতে পারবো। এর মধ্যে ওয়েটার চলে আসলে বিল আসলে 5,000। 7 জন বান্ধবী মিলে তখন আদিবা বলে, কি মিস্টার আদি, ক্ষমতা আছে নাকি তোমার? জি ম্যাডাম আমার কাছে, জি ম্যাডাম আমার আছে, আপনারা চলে যান, আমি বিল দিব। ওকে ওকে, বাট তুমি দাও, আমরা দেখি। শালি আমাকে অপমান করতে চাস না? ওকে তাহলে দেখ, আমি বললাম, ভাই আপনারা কি বিকাশে পেমেন্ট করেন? জি স্যার, এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ যে কোনো দিয়েই পেমেন্ট করতে পারবেন। ওকে চলেন বলে ক্যাশে গেলাম আর বিকাশে 5,000 তুললাম আর ওয়েটারকে 200 টাকা বকশিশ দিলাম আর চলে আসলাম ওই জায়গা থেকে। আদিবাও তার বান্ধবীরা ভিতরে ছিল। আমি গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আম্মু রান্না করছে, তাই আমি আমার রুমে চলে গেলাম। ফোনটা পকেট থেকে বের করে টেবিলে রাখলাম। সাথে সাথে আমার ফোনটা বেজে উঠলে ইচ্ছা করছে না ফোনটা রিসিভ করতে, কারণ জানাতুল কল দিছে, হয়তো 1 বার 2 বার 3 বার। যখন কল দিল ঠিক তখনই ফোনটা হাতে নেই আর দেখি মেঘকন্যা কল দিছে। তাড়াতাড়ি করে রিসিভ করলাম। আপনি কি বিজি নাকি? না আমি বিজি না। তাহলে কল ধরতে এত দেরি হলো কেন? আসলে আমি বাথরুমে ছিলাম, তাই রিসিভ করতে পারি নাই। হাসেন কেন? এমনি হাসি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এতদিন আপনার ফোনটা বন্ধ ছিল, বাট এতদিনে একটা কলও দিলেন না কেন? আসলে আমি একটু অসুস্থ ছিলাম, তাই কল দিতে পারি নাই, সরি। কি হয়েছে আপনার? তেমন কিছু না, মাথাটা একটু সমস্যা হয়েছে। তো আজকে দিনটা কি মনে আছে? না, আজকে কি দিন জানি না। বাই। এই শুনেন, কি বলেন? আমরা কি আজকে দেখা করতে পারি? দেখা করবেন? আচ্ছা, আজ বিকেলে 4টার সময় বোটানিক্যাল গার্ডেনে। ওকে। বাট তোমাকে চিনবো কি করে? একটা পিক দাও তোমার। পিক দিব না, বাট একেবারে আমাকে সরাসরি দেখবা। তুমি আমাকে চিনতে হবে না, আমি তোমার সামনে হাজির হব। ওকে। হুম তাহলে আমি এখন ফোনটা রাখি।
হুম। সাথে সাথে কলটা কেটে দিলে টাইমটা দেখলাম মারিয়ার পরীক্ষা শেষ হবে 20 মিনিট পরে। তাই আমি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বের হলাম। মারিয়ার স্কুলের উদ্দেশ্যে কিছুটা রাস্তা যাবার পরে ফোনটা বেজে উঠলে দেখলাম জান্নাতুল কল দিছে। আমি রিসিভ করলাম। দোস্ত, আজকে তুই বিকেলটা আমাকে সময় দিবি? কেন, কি করবি তুই? মানে আকাশ চাইছে তার সাথে আজকে বিকেলে দেখা করতে। তুই যাবি আমার সাথে প্লিজ দোস্ত? আরে তুই পাগল নাকি? তুই যাবি প্রেম করতে? ওইখানে আমি গিয়ে কি করব? আর আজকে বিকেলে আমার একটু কাজ আছে। দোস্ত সরি রে। আমি জানতাম তুই আমাকে এমন কিছু বলবি, যাবি না সেটা বলে। সত্যি বলছি দোস্ত, আমার একটু কাজ আছে। সাথে সাথে জান্নাতুল কলটা কেটে দিলে আমি 2বার কল দিছি, বাট রিসিভ করছে না। এর মধ্যে মারিয়া স্কুলের সামনে চলে আসলাম। কিছুক্ষণ পরে মারিয়া চলে আসলে দেখলাম মারিয়ার হাতে এক গুচ্ছ গোলাপ। তা দেখে তো আমার মাথা গরম হয়ে গেল। মারিয়া আমার কাছে আসতে আমি বললাম, এই ফুল তোকে কে দিছে? ভাই তুমি রেগে যাও কেন? আর এই ফুল তো আমার নয়, এইগুলা তো। মারিয়াকে থামিয়ে দিলাম আর বললাম, মিথ্যা বলবি না, কে দিছে তোকে? তখন মারিয়া বলে, আরে ভাইয়া, আমার বান্ধবীরা তোমাকে এই ফুলগুলা দিতে বলেছে, তাই আমি আনছি, আর তুমি আমার উপর রেগে গেলা। সরি মারিয়া, চল বাসায় যাই। বলে মারিয়াকে বাসায় নিয়ে গেলাম। আম্মু বলে, মারিয়া, তোর পরীক্ষা কেমন হয়েছে আজকে? আম্মু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হলে ভালো, যা ফ্রেশ হয়ে আয় তোরা। আমি আর মারিয়া চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। দেখলাম মারিয়া এসে বসে আছে। আমি গিয়ে চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার বেড়ে দিলে আমি খাবার খেলাম। খেয়ে উপরে চলে আসলাম। হালকা ঘুম দিলাম। 3টা বাজে ঘুম থেকে উঠলাম। উঠে মুখ ধুয়ে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে বাসা থেকে বের হলাম। 3টা 30 আমি বাসার সামনে থেকে একটা সিএনজি নিয়ে গার্ডেনে চলে গেলাম। মেঘকন্যাকে কল দিলাম। সে বলে তার 10 মিনিট লাগবে। আমি 20 মিনিট ধরে বসে আছি। হঠাৎ করে কল দিয়ে বলে, আমি কই? আমি যেখানে আছি সেই জায়গার নাম বললাম। 2 মিনিট পরে আমার সামনে একটা মেয়ে আসছে। কিছুটা সামনে আসতে দেখলাম এই সে। এখানে কেন আমার দিকে আসছে? আমি আস্তে করে সরে গেলাম ওই জায়গা থেকে। জান্নাতুল এখানে কি করছে? হাই হাই, এখন যদি সে আমাকে দেখে এইখানে তাহলে কি হবে? তাই আমি সেই জায়গা থেকে লুকিয়ে গেলাম। দেখলাম জান্নাতুল আমার জায়গায় দাঁড়িয়ে গেছে। তার মানে কি জান্নাতুল হলে মেঘকন্যা? না, জান্নাতুল যদি মেঘকন্যা হয় তাহলে তো আমাকে বলতোই সে আমাকে পছন্দ করে। মনে হয় জান্নাতুল আমাকে সারপ্রাইজ দিবার জন্য বলে নাই। আমি নিশ্চিত জান্নাতুল হলো মেঘকন্যা। তা না হলে জান্নাতুল এখানে কেন আসবে? যাই তাহলে জান্নাতুলের কাছে। যেই প্রথম পা বাড়ালাম তখনই দেখলাম আদিবা আসছে জান্নাতুলের দিকে। হাই হাই, ওই মেয়ের কাছে যাওয়া যাবে না। যদি যাই না জানি কি না কি ব্যবহার করে বসে। তার থেকে ভালো তাদের কথাগুলো এখান থেকে শুনি। আমি এখানে থাকি আর কি করে তা দেখি। দুইজন দুইজনের কাছাকাছি আসলে, ওই তুই এখানে কি করছিস? কেন আমি এখানে আসলে তোমার সমস্যা কি? তুমি এখানে কি করছো? আমার এখানে কাজ আছে, এখানে আমার একটা লোক আসবে। মনে মনে বললাম, তার মানে আদিবা হলে মেঘকন্যা, তাহলে তো আমি শেষ। আমারও এখানে একটা লোক আসার কথা। দুইজনের কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কে মেঘকন্যা? এখনই দেখছি যদি আদিবা হয় তাহলে সাথে সাথে আদিবাকে ব্লক করে দেব। আর যদি জান্নাতুল হয় তাহলে বন্ধুত্বের খাতিরে একটা চান্স দেওয়া যায়। মেয়েটা অনেক ভদ্র। তাই আমি মেঘকন্যাকে ফোনে কল দিয়ে দুইজনের দিকে তাকালাম। দেখলাম দুইজনের ফোনই রিসিভ করলে। হাই হাই, এই কি হলো? আমি হ্যালো বলে কল কেটে দিলাম আর দেখলাম দুইজনের ফোন রেখে দিল। আমার মাথায় কিছু আসছে না, কি করে হতে পারে এই রকম? আমি তো পাগল হয়ে গেলাম। আর ওইদিকে 2টা ঝগড়া করা শুরু করে দিল। আমি এখন কি করব? ওদের মধ্যে কে মেঘকন্যা আর 2টা বা এখানে কি করছে? কি করে ওদের ঝগড়া বন্ধ করব? আল্লাহ গো, মাথা আর কাজ করছে না। ওদের সামনে গিয়ে কি ঝগড়া বন্ধ করব, নাকি একেবারে এখান থেকে চলে যাব? মেয়েদের ঝগড়া কাজ থেকে দূরে থাকাটা বুদ্ধিমানের কাজ। কখন কি বলে ফেলাই তার নিশ্চয়তা নাই। তাই অন্য জায়গা দিয়ে আমি বের হলাম আর একটা রিক্সা দিয়ে চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। মারিয়া দরজা খুলে দিল। ভাইয়া কি হয়েছে? এত টেনশন লাগছে কেন তোমার? কিছু না বলে রুমে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম খাটে, একটু রেস্ট নিলাম। মাথাটাকে 1 ঘন্টা পরে ফোনটা হাতে নিলাম। দেখলাম মেঘকন্যা 10টা কল দিছে আর মেসেজ দিয়ে সরি বলছে। সরি কেন বলবে? সরি তো আমি বলবো, কারণ তার সাথে কথা না বলে আমি চলে এসেছি। তাই আমি কল দিছি। মেঘকন্যা রিসিভ করে। সরি প্লিজ, রাগ করবেন না। আরে আসলে আমি সরি বলছি। আপনি কেন সরি বলবেন? আপনি আমার জন্য কতক্ষণ অপেক্ষা করছেন, আমি আসতে পারি নাই। আপনি অনেক কষ্ট হয়েছে না? কি? তার মানে মেঘকন্যা আসে নাই? যাক বাবা, বেঁচে গেলাম। কতই না টেনশনে ছিলাম আমি। এটা বুঝি একটা কাজ করলেন আপনি?
আমি তো অনেক রাস্তা চলে আসলাম, বাট বাসা থেকে কল আসলো বাবা নাকি হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল, তাই আমি আবারও চলে গেছিলাম। আপনাকে বলতে ভুলে গেছি যে আমি আসবো না। আঙ্কেল কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাকে দেখতে অনেক ইচ্ছা করছে, প্লিজ দেখা দেন, মনটা ঠান্ডা করে দেন। দুই চোখে আপনাকে দেখে চোখগুলো শান্তিতে ঘুমাতে চাই। দেখতে চান? তবে ওয়েট করেন, দেখা হবে। তবে একদিন সত্যি আপনার সামনে আসবো, আর সেই দিন আপনি নিজে আমাকে খুঁজে নেবেন, আর সেই দিন আমাকে ইচ্ছে মতো দেখবেন। কি যদি আপনাকে আমি কোনোদিনও না চিনতে পারি তাহলে কি হবে? তাহলে সব শেষ, আর কখনো আপনি আমাকে পাবেন না। যদি চিনতে পারেন তাহলে আপনি আমাকে দেখতে পারবেন। এত বড় কঠিন শর্ত আমি মানতে পারবো না। মেঘকন্যা, তোমাকে দেখার জন্য আমার দুই চোখ পথ চেয়ে আছে, সেইটা কি আপনি বুঝেন না? বুঝি। আপনি নিজে আমাকে চিনে নিতে হবে, যে আমি যখন আপনার সামনে যাব তখন আমি আমার চেহারা বর্ণনা দিয়ে যাব। তাহলে কি আমাকে চিনবেন না? আমার এত অভিজ্ঞতা নাই যে মেয়ের চেহারা বর্ণনা দেখে তাকে আমি চিনে ফেলবো। এর মধ্যে মারিয়া আসলে আমার রুমে দরজা আর ডাকতে থাকলে তখন মেঘকন্যা বলে, কে আপনার বোন দেখে নাকি? জি, বাট আপনি আমার পরিবারের সম্পর্কে সব জানেন, তাই না? আমি হলাম মেঘকন্যা, আর আমার সব জানতে হয়। আচ্ছা বাই, আপনি আপনার বোনের সাথে কথা বলেন, কেমন? এই শুনেন, বলতে বলতে কল কেটে গেলে আমি মারিয়াকে বললাম ভিতরে আয়। মারিয়া ভিতরে আসলে আর বলে, ভাইয়া কালকে আমার পরীক্ষা শেষ, চলো না কোথাও থেকে ঘুরে আসি আমরা। মাই খাবি? আমার সামনে ফাইনাল পরীক্ষা, আমাকে পড়তে হবে। তোর সাথে গিয়ে আমার 12টা বেজে গেছে লেখাপড়ার, এখন কোনো ঘোরাঘুরি চলবে না, বুঝলি? যে এখন পড়তে বস। ওকে ভাইয়া, বলে চলে গেল। আমি রুম থেকে বের হলাম, দেখলাম আব্বু আম্মু নিচে বসে গল্প করছে, তাই আমি উপরে ছাদে চলে যেতে যাব, তখনই আব্বু আমাকে ডাক দেয়। আদি, তোর সাথে তো আমার কোনো কথা হয় না, হয়তো তুই বিজি থাকোস, না হয় আমি থাকি। তো তোর পড়ালেখা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালো আব্বু। ভালো হলে ভালো। এখন আমি আসি। ওকে, যাও। তারপরে আমি চলে আসলাম সোজা ছাদে। আকাশটা আজ অনেক সুন্দর লাগছে। উপর থেকে রাস্তার দিকে তাকালাম, দেখলাম পিচ্চি পিচ্চি ছেলে মেয়ে হাতে হাত রেখে হেঁটে যাচ্ছে। আজ যদি আমার একটা থাকতো তাহলে আমিও আজকে ঘুরে বেড়াতাম। নাই বলে আজ বাসায় কি আর করব, তাই আবার নিজের রুমে চলে গেলাম। নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমার ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা সাইলেন্ট করে দেই। 1 ঘন্টা পরে আম্মু এসে ডেকে গেলে খাবার খাওয়ার জন্য। আমি মারিয়া রুমে গিয়ে দেখি মারিয়া পড়ছে। মারিয়াকে বললাম, আর পড়তে হবে না, এখন খাবার খেতে হবে, নিচে চলো। না ভাইয়া, আমার এখন পড়তে হবে, আমি পরে খাবো, তুমি গিয়ে খেয়ে আসো। আর পড়তে হবে না তোর, এখন আমাদের সাথে খেতে চল। না ভাইয়া, একটু পরে খাবো আমি। চল বলছি। ভাইয়া। একদম চুপ, চল নিচে। বলে মারিয়াকে নিয়ে নিচে গেলাম। দেখলাম আব্বু আম্মু খাবার নিয়ে বসে আছে আমাদের জন্য। আমি আম্মুর কাছে বসলাম, আর আব্বুর কাছে মারিয়া বসলে আম্মু খাবার বেড়ে দিলে প্রথমে আব্বুকে, তারপরে আমাকে, তারপরে মারিয়াকে, সবার শেষে আম্মু নিলে খাবার তরকারিও সেম। আমি বললাম, আম্মু আগে তুমি তরকারি নাও, তারপরে আমাদেরকে দিবে। না, আগে তোরা খাবি, তারপরে আমি খাবো। আমি বুঝতে পারি কেন আম্মু বলে। একটা জিনিস গ্রামে সব থেকে বেশি দেখা যায়, খাবার খাওয়ার সময় আম্মুরা সবার পরে খাবার খায় আমাদের জন্য। আমাদের যে খাবার খেতে গেলে শর্ট না পড়ে, তার জন্য তাদের ভাগটাও আমাদেরকে দিয়ে দেয়। আম্মু তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আম্মু ভাইয়া তো ঠিক বলেছে, তুমি সব সময় পরে খাবার নাও, পরে খাও। এখন থেকে তুমি আগে সব কিছু নিবা, ওকে? এখন বুঝবি না, যখন মা হবি তখন বুঝবি যে সন্তান কি, আর সন্তান খেলে মাও খাওয়া হয়ে যায়। তোর হলো আমার 7 রাজার ধন, তোরা ঠিক থাকলে আমি খুশি থাকি। আর আমি কি, আমি তৃতীয় ব্যক্তি নাকি? আমার কি সন্তানের প্রতি কোনো দায়িত্ব নাই? সব কি মা আর আমি কিছুই না? না আব্বু, একটা সংসারে বটগাছটা কিন্তু বাবা হয়। তোমার জন্য আমরা একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ পাচ্ছি। তুমি আমাদেরকে 2 মুঠ খাবার খাওয়ানোর জন্য অনেক পরিশ্রম করছো, আমাদের একটু সুখে রাখার জন্য। তোমার শরীরে অনেক ঘাম জড়াচ্ছে, তোমার এই ঘামের ঋণটাও আমরা শোধ করতে পারবো না বাবা। তোমাকে যে অনেক ভালোবাসি বাবা। আমাদের খাবার আমাদের প্লেটে রয়েছে, বাট আব্বু আম্মুর চোখে অনেক পানি চলে আসলে আমি বললাম, কি হলো, কান্না করছো কেন? এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না বাবা। সুখের কোনো কান্না হয় নাকি?
হয় এখন বুঝবি না, যখন বাবা হবি তখন বুঝবি। এইসব বাদ দিয়ে তোমরা খাবার খাবে কিনা সেটা বলো। আমার পরীক্ষা কালকে। এখন খাচ্ছি আমরা। এই বলে আমরা সবাই খেতে থাকলাম। সবাই খেয়ে যার যার রুমে চলে গেলাম। গিয়ে আমি ঘুমিয়ে গেলাম। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেলে ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে মারিয়ার রুমে গিয়ে মারিয়াকে জাগিয়ে দিলাম। নামাজ পড়ে যেন পড়তে বসে। আমি একটু রাস্তায় বের হলাম। অনেক দিন ধরে রাস্তায় বের হই নাই, তাই সকাল সকাল রাস্তায় বের হলাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সকালটা ভালো লাগছে। সামনে দেখলাম একটা লোক চা বিক্রি করছে। আমি লোকটার কাছে গিয়ে চা চাইলাম। মামা, আমি তো চা বিক্রি করি না, কফি বিক্রি করি। ও, তা কফির দাম কত? মামা, প্রতি কাপ 15 টাকা। ওকে, আমাকে 1 কাপ দাও। বলে 1 কাপ নিয়ে 20 টাকা দিলাম। লোকটা আমাকে 5 টাকা দিলে আমি প্রথম চুমুতে একটা স্বাদ পেলাম। বাহ, খুব ভালো তো, অল্প টাকায় কফি। আমি হাঁটতে হাঁটতে কফি খেলাম আর বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি নাস্তা বানিয়ে রেডি করে রাখছে। মারিয়া চলে আসলে দুইজন নাস্তা করে গাড়ি নিয়ে বের হলাম। মারিয়াকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে আমি গাড়ি নিয়ে একটা পার্কে যাই। ফোনটা বের করে প্রথম জান্নাতুলকে কল দেই। জান্নাতুল রিসিভ করে বলে, আপনি যাকে কল দিচ্ছেন সে এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে একটু পরে কল করেন। সরি, আসলে কালকে ফোনটা সাইলেন্ট ছিল তো, যার কারণে কারো ফোন রিসিভ করতে পারি নাই। জান্নাতুল, আসলে তুই দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিস। কেমন হচ্ছে? আগের মতো আর আমাকে সময় দিস না তুই। আসলে আমি কিছুদিন ধরে ব্যস্ত আছি, যার কারণে তোর সাথে সময় দিতে পারছি না। বুঝছি। আচ্ছা, কাল তুই বিকালবেলা কই ছিলি রে? কেন? এমনি বল না, কই ছিলি? কালকে আমি বিকেলে বোটানি ঘাটে গিয়েছিলাম আকাশের সাথে দেখা করতে। ও আচ্ছা, তোর সাথে কি আর অন্য কেউ ছিল? আচ্ছা বলতো আগে, তুই কি আমাকে দেখছিস নাকি? না, আমি যদি দেখতাম তাহলে তো তোর কাছে আসতাম, তাই না? তাও তো ঠিক। আরে বলিস না, কালকে আদিবার সাথে দেখ গার্ডেনে দেখা, সে এসে আমার সাথে ঝগড়া লেগে গেছে। কেন, সে তোর সাথে ঝগড়া লাগছে? আরে সে নাকি আকাশকে পছন্দ করে, আর আকাশ আমাকে কল দিচ্ছে, আমি রিসিভ করছি। সেও তার ফোন দিয়ে আমাকে কথাগুলো রিপিট করছে, তাই আমি ফোনটা রেখে দিলাম। ও আচ্ছা, এই কাহিনী। তারপরে কি হলো? তারপর কষিয়ে একটা থাপ্পড় মারি আর চলে আসি। আকাশকে ফোন করে বলে দিছি যে আজকে দেখা করতে হবে না, আর তোকে কাল রাতে এটাই বলার জন্য আমি কল দিচ্ছিলাম। আচ্ছা, কলটা রাখি, একটু পরে কল দেব, একটা কল এসেছে। বলে কেটে দিলাম। দেখলাম মেঘকন্যা কল দিছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম। স্যার কি করেন আপনি? ম্যাডামের কথা ভাবছি, ম্যাডাম কখন কল দিবে। স্যার মনে মনে ভাবছে, তাই তো কল দিলাম। ম্যাডাম কি নাস্তা করছে নাকি ঘুমাচ্ছে? না, নাস্তা করে আপনাকে কল দিলাম। আচ্ছা বলেন, আজকে মিট করি আমরা। আমি আপনাকে না দেখে পাগল হয়ে গেছি। কি না দেখে পাগল হয়ে গেছেন? আর দেখলে তো না জানি কি করে বসেন, আল্লাহ ভালো জানে। আপনি সব সময় ফান করেন কেন? সত্যি আপনাকে দেখতে মন চাইছে। প্লিজ চলুন না, আপনার কণ্ঠটা শুনলে সত্যি আমি পাগল হয়ে পড়ি, সেটা আপনি বুঝেন না? পাগল হবার কি আছে এখানে? আর বললাম না আমি আপনার সামনে আসবো না, আপনাকে খুঁজে নিতে হবে, তাহলে আমাকে দেখতে পারবেন। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। চুপ করে কিছুক্ষণ বসে থাকলাম, তার উপর একটু হাঁটলাম। 4টা কল দিচ্ছে, আমি ধরি নাই। সব সময় একটা কথা ভালো লাগে না। আমি গাড়ি নিয়ে বাসায় গেলাম। গিয়ে টিভিতে একটু কার্টুন দেখলাম, মোটু পাতলু। দেখে নিজে নিজে হাসতে থাকলাম, মনটাও ভালো হয়ে গেল। মোটু পাতলু শেষে রুদ্র দেখলাম। রুদ্র দেখতে দেখতে মারিয়ার স্কুলের সময় পার হয়ে গেছে, আমার খেয়াল নাই। আম্মু আমাকে বলে, মারিয়ার তো পরীক্ষা শেষ 7 মিনিট আগে, তুই এখানে কার্টুন দেখোস? আমি স্কুলের সামনে গাড়ি নিয়ে চলে গেলাম। গিয়ে দেখি পরীক্ষা শেষ, সবাই বের হয়ে গেছে। আমি গেটের সাথে দেখলাম মারিয়া দাঁড়িয়ে আছে। আমি মারিয়ার সামনে গেলাম। গিয়ে দেখি একটু দূরে থেকে মারিয়াকে একটা ছেলে দেখছে আর ফোন দিয়ে পিক তুলছে। এইটা দেখে আমার মাথাটা সাথে সাথে গরম হয়ে গেছে। আমি ওই ছেলেটার কাছে গিয়ে বললাম, এই যে ভাইয়া, আপনি ওই মেয়ের পিক তুলেন কেন? আর ওকে লুকিয়ে লুকিয়ে দেখছেন কেন? সেইটা কি আপনাকে বলতে হবে নাকি? আমার রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না। সাথে সাথে ছেলেটার হাত থেকে ফোনটা নিয়ে একটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। এইটা কি করলে তুমি? একদম ঠিক কাজটাই করছি, শালা ইপটিজিংকারী বাচ্চা। বলে ওর গালে একটা চর বসিয়ে দিলাম। সাথে সাথে সেও আমাকে মারতে থাকে। আমিও মারিয়াকে আমাকে ডাকছে, কে শুনে কার কথা। অনেক লোক জমা হয়, সবাই মারামারি দেখছে, বাট কেউ কোনো কথা বলছে না। এক পর্যায়ে পুলিশ আসে, এসে আমাদের মারামারি বন্ধ করে। আর সব লোক ওই জায়গা থেকে সবাইকে সরিয়ে দেয় আর আমাদের মারামারি বন্ধ করে দেয়।
আমাকে আমার রাস্তা আর ওকেও রাস্তায় পাঠিয়ে দেয়। আমি তার দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝিয়ে দিলাম, নেক্সট টাইম যদি পাই তাহলে আর রক্ষা নাই তোর। আচ্ছা ভাইয়া, তুমি শুধু শুধু মারামারি করতে গিয়ে ছিঁড়ে গেল তোমার সাতটা। শুধু শুধু মানে? তুই আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তুই জানিস না। তোর দিকে কোনো বকাটে ছেলে চোখ দিবে আর আমি চুপচাপ থাকবো? আমি থাকতে তোর কোনো ক্ষতি করবে তা কখন হয়? আর টি শার্ট এইটা ছিঁড়ে গেছে, কি হয়েছে? আবার কিনবো। এখন চল বাসায়। বাসায় যাওয়ার পরে আম্মু যদি বলে তোমার টি শার্ট ছিঁড়া কেন, তাহলে কি বলবি? ভালো কথা মনে করাইছস। এখন শপিং মলে গিয়ে একটা টি শার্ট কিনবো, চল। বলে আমি গাড়ি নিয়ে সোজা শপিং মলে চলে গেলাম। মারিয়াকে গাড়িতে রেখে আমি শপিং মলের ভিতরে গিয়ে একটা টি শার্ট কিনলাম 550 টাকা দিয়ে। ইজি থেকে আমি টি শার্ট নিয়ে দোকানে থেকে বের হব, তখনই দেখি আদিবা আমার সামনে। আরে আদি যে, কেমন আছো তুমি? জি ভালো। তা কি কিনলে? এই যে গায়ের যে টি শার্টটা আছে সেটা কিনছি। অনেক সুন্দর লাগছে। আচ্ছা, কই তোমার জান্নাতুল? তাকে তো দেখছি না। আমার মানে আর জানাতুল কি সব সময় আমার সাথে থাকবে নাকি? না মানে তুমি তো আবার জান্নাতুলকে ছাড়া চলতে পারো না। আচ্ছা, তুমি ভার্সিটিতে আসো না কেন? কি হয়েছে তোমার? একটু সমস্যা আছে, তাই ভার্সিটিতে যাওয়া হচ্ছে না। ও আচ্ছা, চলো আজকে আড্ডা দিই। না, আমার একটা কাজ আছে বলে চলে আসলাম। আর ভাবছি আদিবা আমার সাথে এত ভালো ব্যবহার করছে, এইসব ভাবতে ভাবতে গাড়ির কাছে আসলাম। গাড়িতে উঠে বসলাম, তখন মারিয়া, ভাইয়া এত দেরি করে আসলে কেন? আরে গেঞ্জি দেখে কিনতে হবে না? তাই বলে এতক্ষণ আমার ক্ষুধা লাগছে না? সরি মারিয়া। আচ্ছা চল, এখনই বাসায় চলে যাচ্ছি। বলে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এত দেরি হলো কেন তোদের আসতে? আম্মু, মারিয়ার পরীক্ষা শেষ হতে একটু দেরি হয়েছে, তাই তো লেট হয়েছে। মারিয়া নাকি তোর যেতে দেরি হয়েছে? আম্মু তুমি কথা বলবা নাকি খাবার খেতে দিবা? আমার অনেক ক্ষুধা লাগছে। তাহলে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার বাড়ছি, কেমন? ওকে আম্মু। বলে উপরে চলে গেলাম। গিয়ে আমি ফ্রেশ হলাম। ফোনটা বেজে উঠলে দেখলাম জানাতুল কল দিছে। ফোনটা রিসিভ করলাম। আদি, আজকে একটু দেখা করতে পারবি? আচ্ছা, কখন দেখা করবি বল। 4টা বাজে শহীদ মিনার আসবি, কেমন? ওকে, আচ্ছা রাখি, এখন খাবার খাবো, বাই। বলে কেটে দিলাম আর নিচে চলে গেলাম। গিয়ে দেখি মারিয়া বসে আছে খাবার নিয়ে। আমি গিয়ে চেয়ারে বসলাম। সাথে সাথে বিরিয়ানির ঘ্রাণ নাকে চলে আসলো। আমি আম্মুকে বললাম, আম্মু আগে বলবা না তুমি যে বিরিয়ানি রান্না করছো? আগে বলে কি করতি? ফ্রেশ না হয়ে আগে বিরিয়ানি খাইতাম, তারপরে ফ্রেশ হতাম। আম্মু তোমার পোলা এত নাদান কেন? আম্মু আগে বিরিয়ানি দাও, পরে তোমার মেয়ে সাতজনের সাথে কথা বলছি। আচ্ছা দিচ্ছি। বলে আমাকে বেড়ে দিলে তারপরে মারিয়াকে আমি দেখলাম। মারিয়াকে একটা মাংস বড় টুকরা দিচ্ছে। আমি সাথে সাথে আম্মুকে বললাম, আম্মু তুমি তোমার মেয়েকে বেশি করে মাংস দিয়ে দিছো আর আমাকে ছোট মাংস দিছো, আমি খাবো না। আম্মু দেখছো তোমার এই ছেলের কাহিনী, তোমার পোলাকে কতগুলা মাংস দিছ, একবারও বললাম না যে এত মাংস কেন দিছ, আর আমাকে একটা বড় মাংসের টুকরা দিছ বলে কি করছে? ওকে, আদি তোকে দিচ্ছি, আর একটা মাংস টুকরা খা তুই। না আম্মু, তোমার পোলাকে যদি দাও তাহলে আমাকেও বিরিয়ানির মাংস দিতে হবে। না, যদি মারিয়াকে মাংস দাও তাহলে আমি বিরিয়ানি খাবো না। আম্মু আমাদের সামনে থেকে প্লেটটা নিয়ে বলে, ওকে তোরা কেউ বিরিয়ানি খেতে হবে না, তোরা ভাত খাবি এখন। বলে আম্মু বিরিয়ানির প্লেট নিয়ে যাচ্ছে। আম্মু নিও না, আমার মাংস লাগবে না। না, তোরা শুধু কাহিনী করিস সব সময়, আর বিরিয়ানি খেতে হবে না। প্লিজ আম্মু, আমার আর মাংস লাগবে না, আর মাংস বেশি খাওয়ান ভালো না। তুমি বরং মারিয়ারটা নিয়ে যাও, সে মনে হয় বিরিয়ানি খাবে না। কুত্তা বিলাই তোর নিজের প্লেটটা ঠিকই নিয়ে নিছস, আর আমাকে বললো যে আমি খাবো না। এই নে, তাড়াতাড়ি খেয়ে নে। মারিয়া প্লেট হাতে নিয়ে কিছুটা বিরিয়ানি খেলে আর আমি 2 প্লেট শেষ করে নিলাম। মারিয়া খাওয়া শেষ আর আমি আমার রুমে চলে আসলাম। আরাম করে একটা ঘুম দিলাম। ঘুম ভেঙে গেল 3:40-এ। আমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হলাম শহীদ মিনারের উদ্দেশ্যে। 3:55-তে গিয়ে দেখি জানাতুল বসে আছে। আমি তার কাছে গেলাম। গিয়ে দেখি জানাতুল ফোনে কথা বলে। আমাকে দেখে জানাতুল ফোনটা কেটে দিল। আজকে একটু বেশি বিজি থাক, তাই না? তোকে বললাম না আমার ছোট বোনের পরীক্ষা আছে? কেন ডাকছিস আমাকে একটু বলতো? কালকে আমার জন্মদিন, আর প্রথম তোকে আমি বললাম তুই তোর পুরো পরিবার নিয়ে আমাদের বাসায় আসবি, কেমন? পরিবার আসবে কিনা জানি না, বাট আমি আসবো। পরিবার সহ আসবি, ওকে? চেষ্টা করব যাতে আসে। ওকে, চলেন একটু হাঁটি। আমি বললাম চল।
বলে একটু হাঁটলাম, সাথে বুদ্ধিজীবী কবরস্থানে ঘুরে আসলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে, তাই জান্নাতুলকে বললাম, চল এবার বাসায় যাওয়া যাক। জান্নাতুল, চল। আমি জান্নাতুলকে একটা রিকশায় করে দিলাম, আর আমিও একটা রিকশা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখে আব্বু চলে এসেছে। বাসার ভিতরে প্রবেশ করলাম, দেখলাম আব্বুর মনটা ভালো না, তাই আমি চুপচাপ করে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে আম্মু এসে আমাকে ডাকলে যে আব্বু নাকি আমাকে ডাকে। আমি আব্বুর রুমে গেলাম, তখন আব্বু আমাকে যা বলে তা শুনে তো আমি অবাক। কারণ আব্বু তখন বলেছে, আজকে আমার এক বন্ধুর ছেলেকে মারিয়া স্কুলে পাঠাইছি। মারিয়াকে দেখে পছন্দ করে ফেলেছে। আমার বন্ধুর ছেলেকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে, তার ফোনটাও খারাপ করে দিয়েছে। কি, তুমি এই কাজটা কিভাবে করলা? আমাকে বলার প্রয়োজন মনে করো না? ছেলেকে তোমরা সোজা স্কুলে পাঠিয়ে দিলা আর আমি জানি না? কেন, তোর আম্মু বলে নাই তোকে? আছে, আমার মনে ছিল না। কি মনে থাকে তোমার? মারিয়া এখন ছোট আর সে পড়তে চায়। এখন বিয়েটা বন্ধ করো তোমরা। না, আমি আর কোনো ঝামেলা চাই না। মারিয়ার জন্য তুই অনেক মারামারি করছস। জানি না কবে তুই আবার মারিয়ার জন্য মানুষ খুন করে ফেলিস। তাই আমি মারিয়ার বিয়ে ঠিক করেছি। ছেলে আমেরিকা থেকে লেখাপড়া শেষ করে আসছে। ছেলেটা অনেক ভালো। ভালো না চাই, এখন মারিয়ার বিয়ে বন্ধ মানে বন্ধ। আর শোনো, তোমার বন্ধুর ছেলেকে আমি মারছি, আর সে আমার বোনের পিক লুকিয়ে লুকিয়ে তুলছে, তাই তার ফোনটা ভেঙে ফেলাইছি। কি? আগে যদি বলতা তাহলে এমন কিছু হতো না। বাট মাইর সে খেত। সে যদি দেখতে চাইতো তাহলে সে বাসায় এসে দেখিয়ে যাবে স্কুলের সামনে কি। বলে আমি রুমে চলে আসলাম। তখন মারিয়া, আয়, কিছু বলবি? ভাইয়া, পরীক্ষা তো আমার প্রায় শেষ, চল না কোথায় ঘুরতে যাই। তোর পরীক্ষা শেষ আর আমার পরীক্ষা শুরু। এখন আমার পড়তে হবে, ঘোরাঘুরি সব বন্ধ। পরীক্ষা শেষ হলে কোচিং গিয়ে ভর্তি হবি তুই। কি? পারবো না, পরীক্ষা শেষ আবার কোচিং? পরীক্ষা শেষে ঘুরবো আর ঘুরবো। তোর কি ঘোরা ছাড়া কোনো কাজ নেই? কাকে বলো তুমি? তুমি নিজেও তো কত ঘুমাইছো, আর নিজের সামনে পরীক্ষা, তাই এখন সে ঘুরতে যেতে পারবে না, আমাকেও যেতে দিবে না। আমি তা মানবো না। আব্বুকে বলে আমি ঘুরতে যাব। ওকে যা, আব্বুকে বলবি, যা। আজকে আব্বু কি বলছে শুনবি না তুই? কি বলছে, তোমার বিয়ে দেবে নাকি? জি, আপুর বিয়ে দিবে, বাট আমাকে না, তোমাকে। কি? জি, আপনি জানেন কাকে আমি দুপুরবেলা মারছি? একটা বকাটে ছেলেকে যে আমার ছবি লুকিয়ে লুকিয়ে তুলছে, তাকে মারছো? জি আপু, আর সে হলো আব্বুর বন্ধুর ছেলে আর আপনার হবু জামাই। আপনার বিয়ে ঠিক করছে আব্বু। ভাইয়া, আমি এখন বিয়ে করব না, তুমি আব্বুকে বলে দাও না, আমি পড়বো। ওকে, এখন রুমে যা, আমি আব্বুকে বলবো। ওকে ভাইয়া। মারিয়া চলে গেলে আমি রুমে বসে ফোনে গেম খেলছি। হঠাৎ করে মেঘকন্যা কল দিলে আমি তাড়াতাড়ি করে মেঘকন্যার ফোনটা রিসিভ করলাম। কি করেন স্যার আপনি? আপনার কথা ভাবি ম্যাডাম। ও তাই নাকি? আমার কথা ভাবার কি আছে? জানি না, বাট ভাবতে ভালো লাগে তাই ভাবি। আচ্ছা, কি করছেন আপনি? ফোনে গেম খেলছি। ওকে, গেম খেলেন, বাই। এই শুনেন, বলতে বলতে কল কেটে দিলে আমি মন খারাপ করে চুপচাপ বসে থাকলাম। তখন আমি এসে বলি, গেলে যে খাবার খেয়ে আসতে। আমি নিচে গেলাম, গিয়ে দেখি সবাই বসে আছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার বেড়ে দিলে সবাই খাচ্ছে। তখন আব্বু বলে, কালকে সন্ধ্যার সময় আমাদের কোম্পানির ম্যানেজারের মেয়ের জন্মদিন, তাই আমাদের পরিবারের সবাইকে দাওয়াত দিয়েছে। আর যদি কালকে সন্ধ্যার আগে বাসায় থাকবা, আমরা সবাই পার্টিতে যাব। ওকে? জি আব্বু। বলে খেতে থাকলাম, আর একটু খুশিও হলাম, কারণ আমি আর কষ্ট করে আব্বু আম্মুকে রাজি করাতে হলো না। আমি খেয়ে রুমে চলে আসলাম। কাল ভার্সিটিতে যেতে হবে, তাই বই খাতা কলম রেডি করে নিলাম আর ঘুমানোর জন্য চেষ্টা করলাম। ঘুম আসছে না, তাই আমি মিজানুর রহমান আজহারি সাহেবের একটা ওয়াজ লাগিয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। আমি উঠে উজু করে নামাজ পড়ে নিলাম আর একটু সকাল সকাল হাঁটলাম। ভালো লাগলে রাস্তা দিয়ে আসছি, দেখলাম একটা চায়ের দোকান। আমি এক কাপ চা খেয়ে আসলাম। চাটা অনেক ভালো লাগলো। চা খেয়ে বাসায় আসলাম। এসে গোসল করে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে হালকা পাতলা নাস্তা করে বাসা থেকে বের হলাম। একটা বাস, ইশারা দিলাম, বাস থেমে গেল। আমি বাসে উঠে গেলাম, গিয়ে একটা সিটে বসলাম। কিছুক্ষণ পর বাস ভার্সিটির সামনে থেমে গেল আর আমি নেমে গেলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকে প্রথমেই আদিবাকে দেখলাম। আমি না দেখার ভান করে চলে আসতে যাব, ঠিক তখনই আদিবা। এই যে আদি, শুন। আমি আদিবার কাছে গেলাম, গিয়ে বললাম, কিছু বলবা? কেমন আছো তুমি আদি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো।
আদিবার বন্ধু বলে, এই ছোট লোকটার সাথে এত সুন্দর করে কিসের কথা বলস তুই? তোর নতুন গাড়িটা যে নষ্ট করে দিছে এই ছোট লোকটা। ঠিক তখনই আদিবা বলে উঠল, চুপ কর, সব সময় বেশি কথা বলিস। আর সরি আদি, তোমার সাথে এতদিন বাজেভাবে কথা বলার জন্য। কিছু মনে করো না। মানুষ তার নিজের ভুল বুঝতে পারলে তার উপরে রাগ থাকে না, আর সরিও বলতে হবে না। তাহলে আমরা ফ্রেন্ড। সরি, আমি কারো ফ্রেন্ড হতে চাই না। তাহলে জান্নাতুলের সাথে কি সেটা? দেখেন, এসব বাদ দেন। আর কিছু বলবেন? না। আমি সাথে সাথে ওইখান থেকে চলে আসলাম, সোজা ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পরে সবাই চলে আসলে আর স্যারও চলে আসলে স্যার এসে আমাকে বলে, আরে আদি, এতদিন কই ছিলা তুমি? ভার্সিটিতে আসে নাই কেন? স্যার একটু সমস্যা ছিল তাই আসতে পারি নাই। ও আচ্ছা, এখন থেকে প্রতিদিন আসবা কেমন? তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। জি স্যার। স্যার আমার কাছ থেকে চলে গেলে আর স্যার তার লেকচার দিতে থাকলে স্যার তার লেকচার শেষ করে একে একে সব ক্লাস শেষ করলাম। ভার্সিটি ছুটি হলে আমি চলে আসলাম। আদিবা আমাকে 2বার ডাক দিচ্ছে, বাট আমি শুনি নাই। আমার সামনে বাস আসলে আমি বাসে করে বাসার সামনে চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলে আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। দেখলাম মারিয়া বসে আছে। আমি খেয়ে রুমে চলে আসলাম আর একটা ঘুম দিলাম। 5টা বাজে। আমি ডাক দিয়ে আমার ঘুম ভেঙে দিলে বলে গোসল করে রেডি হতে পার্টিতে যেতে হবে। আসলে আমার মনে ছিল না। ফোনটা হাতে নিয়ে দেখি জান্নাতুল 15টা কল দিছে। হাই হাই, তাড়াতাড়ি করে জান্নাতুলকে কল দিলাম, বাট ধরে না। তাই মেসেজ দিলাম যে আমি আসছি বলে গোসল করে রেডি হয়ে নিচে আসলাম। এসে দেখি সবাই রেডি, গাড়িতে উঠলাম। 30 মিনিট পরে জান্নাতুলের বাসার সামনে আসলাম। আব্বু আম্মু আর মারিয়া গাড়ি থেকে বের হলে ম্যানেজার সাহেব এসে আব্বু আম্মু মারিয়াকে নিয়ে গেলে আমি গাড়ি থেকে নেমে একটু সামনে গেলাম। দেখলাম জান্নাতুল দাঁড়িয়ে আছে, তার সাথে কিছু মেয়েও আছে। আমাকে আব্বু ডাক দিল, আদি এই দিকে আয়। ওইখানে কি করছিস? আমাকে নিয়ে গেলে তাদের মাঝে আর সবার সাথে পরিচয় করিয়ে দিলে আমাকে আমার ফোনটা হঠাৎ করে বেজে উঠলে দেখলাম জান্নাতুল কল দিছে। তাই আমি আম্মুর কাছে গেলাম আর বললাম, আম্মু আমি একটু আসছি বলে একটু দৌড়ে গেলাম আর জান্নাতুলের কলটা রিসিভ করলাম। সাথে সাথে জান্নাতুল বলে, ওই হারামজাদা, কুত্তা হাতে বিড়াল, কই তুই? আরে এইভাবে বকছিস কেন? আমি তো এসেছি। তাহলে কই তুই? দেখ, তোর পিছে আমি দাঁড়িয়ে আছি কই? বলে আমাকে দেখতে পেলে আর হা হয়ে চেয়ে আছে, কারণ আজকে আমার সব ভিন্ন পোশাক। সাথে সাথে আমার কাছে চলে আসলে আর বলে, এতক্ষণ সময় লাগে আসতে? আর কতগুলো কল দিছে তোকে? চল এখন আমার কাজিনদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। বলে আমাকে নিয়ে গেল। থাক না, আমি মেয়েদের সাথে পরিচয় হতে চাই না বেশি কথা বলিস তুই। বলে আমাকে নিয়ে গেল জান্নাতুলের তার কাজিনদের সাথে পরিচয় করাতে। দেখতে মাশাআল্লাহ এক একটা পরি। আমি দেখে তো ক্রাশ খেয়ে গেলাম। আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলে জান্নাতুল এই বলে যে আমি তার বেস্ট ফ্রেন্ড। জান্নাতুলের কাজিনদের নামগুলো শুনে আমি আবার তাদের উপর ক্রাশ খাইছি, কারণ সব কাজিনদের নামের আগে অ্যাঞ্জেল বসানো। তাদের মুখখানা দেখে তাই মনে হয়। তারপরে জান্নাতুল তার বাবার সাথে পরিচয় করাতে নিয়ে গেলে আমাকে সেখানে আব্বু আম্মু মারিয়াও ছিল, সবাই বসে গল্প করছে। তখন জান্নাতুল বলে, আব্বু, এই হচ্ছে আতি। বলেছিলাম না আমার এক ফ্রেন্ড আসবে? ওই হচ্ছে সেই ফ্রেন্ড আতি। আব্বু আম্মু মারিয়া আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছে হা করে। তখন জান্নাতুল বলে, কি হলো ওর দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমরা তোমরা কি তাকে অপমান করবে নাকি? সে হতে পারে গরিব, তাই বলে তার সম্মান নাই? তার সাথে কথা বলতে পারছো না? আরে মা, কি বলছিস তুই? কাকে পরিচয় করাচ্ছিস? তার সেই তো আমরা আগেই পরিচয় হয়ে গেছি। মানে? ভাইয়া, ভাইয়া মানে? আরে আদি, তোরা আগে পরিচিত, আমাকে আগে বলবি না? আর মামুনি, আদি হচ্ছে আমার একমাত্র ছেলে। কি? তোর বেস্ট ফ্রেন্ড, তুই তার পরিচয় জানিস না? বাহ। আদি তো তার পরিচয় দিচ্ছে সে একটা গরিব ঘরের ছেলে, আর এই ছাড়া আমি কিচ্ছু জানি না আব্বু। আমার ভাইয়া এমনি সবসময় নর্মাল পোশাক পরে থাকে আর ভার্সিটিতে যায়। বাট এত টাকা থাকার পরেও আদি মনে কোনো অহংকার নাই? দেখতে হবে না ছেলেটা কার? চল সবাই, কেক কাটতে হবে, সময় হয়েছে। আমরা সবাই গেলাম। জান্নাতুলের আব্বু আম্মু জান্নাতুলের 2 পাশে, তারপরে এক পাশে তার কাজিনরা, আরেক পাশে আমি আব্বু আম্মু। জান্নাতুলও তার আম্মুকে প্রথম খাওয়াই দিলে, তারপরে আব্বুকে খাওয়াই দিলে, তারপরে আমার আব্বু আম্মুকে খাওয়াই দিলে। আমার আব্বু একটা বক্স উপহার দিলে, কি আছে তা আমরা কেউ জানি না। জান্নাতুল উপহার পেয়ে অনেক খুশি হলে তারপরে সবাই কেক খেলে আর কেউ কেউ কেক গালেও মেখে দিলে। সবাই আনন্দ করতে থাকলে তখনই হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলে
দেখলাম মেঘকন্যা কল দিছে। আমি তাড়াতাড়ি করে একটু সাইডে হলাম আর রিসিভ করলাম। কি করেন? একটা পার্টিতে আইছি। ও ও তো কিসের পার্টি? আমার এক ফ্রেন্ডের জন্মদিন, সেইখানে আসলাম। ও, নাম কি আপনার ফ্রেন্ডের? জান্নাতুল। ও আচ্ছা, রাখি। রাখি বলে কেটে দিলে আমি সাথে সাথে কল দিছি, বাট বন্ধ বলছে। পিছন দিকে ফিরে দেখি জান্নাতুল দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হুম, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে। তুই এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? আমার এক ফ্রেন্ডের সাথে। তুই এখানে কেন? না মানে আকাশ আইছে, ওই দিকে দাঁড়িয়ে আছে, আমাকে উইশ করবে। ভালো তো, যা। আচ্ছা তুই চল, দেখবি আকাশকে। আরে আমি দেখতে পারবো পরে, বাট তুই এখন যা, গিয়ে দেখ কি গিফট আনছে আকাশ। বলে আমি চলে আসলাম ভিতরে। সবাই হাত মুখ পানি দিয়ে ধুচ্ছে, আমিও ধোয়ার জন্য গেলাম। দেখলাম জান্নাতুলের কাজিনরাও গেছে। ওরা সবাই ফ্রেশ হবার জন্য মুখে পানি দিলে আর সাথে সাথে সর্বনাশ, মানে মেকআপ শেষ আর এক একটা পেত্নির মতো লাগছে। আমি দেখে তো ফিট হয়ে গেলাম। কাদেরকে আমি এতক্ষণ পরি মনে করছিলাম, ময়দা জিনিসটা যে এমন কে জানতো। তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলাম। দেখলাম মারিয়া দাঁড়িয়ে আছে। আমি মারিয়ার কাছে গেলাম, তখন মারিয়া বলে, কি ভাইয়া, ভাবিকে তো খুঁজে পেলাম। কই খুঁজে পাইছস তুই? কেন, জান্নাতুলকে ভাবি হিসাবে আমার অনেক ভালো লাগছে। মার খাবি না কি তুই? বেশি পাকনামি করিস। সে আমার ভার্সিটির ফ্রেন্ড, আর কিছু না, বুঝছস? বুঝছি, আমাদের তো বলদ মনে হয় তোমার, না? ফ্রেন্ড আর কাকে বলে সেইটা বুঝি আমরা। তুই বেশি পেকে গেছিস, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি করে। তখনই আম্মু ডাক দিলে যে খাবার খেতে। আমি আর মারিয়া খেলাম। সামনে প্লেট দিলে তখন মারিয়া বলে, ভাই এইটা হলো একটা পার্টি, এখানে সুন্দর করে ভদ্রভাবে খেতে হয়। তুই যেভাবে খাবার খাস এইভাবে খেলে আমাদের মান ইজ্জত আর থাকবে না। ওই তুই কি আমাকে অপমান করছিস নাকি? আরে ভাইয়া, তোমার অপমান করার সাহস কি আমার আছে? তুই আমার সাথে ফাইজলামি করিস না। বলে সামনে তাকালাম, দেখলাম জান্নাতুলের কাজিনরার সামনে। ও মা, আবার সেই মেকআপ মেরে সামনে আইসে পরি সেজে। আর ধোকা খাচ্ছি না আমি। সামনে খাবার দিলে খাবার খেয়ে হাত ধুয়ে একটু রাস্তার দিকে গেলাম। গিয়ে দেখি জান্নাতুল একটা ছেলের সাথে কথা বলছে। আমি জান্নাতুলের কাছে গেলাম, আর ছেলেটা আমার কাছেও কেমন কেমন যেন লাগছে। আমি জান্নাতুলের কাছে গেলাম আর ছেলেটার সামনে গেলাম। সে আমাকে দেখে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলে আর জান্নাতুল তাকে বলছে চুপ। কেন জান্নাতুল পিছনে তাকিয়ে আমাকে দেখে বলে, আরে আতে যে পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে আকাশ, আর আকাশ এই হচ্ছে আতি আমার। বলতে যাবে আমি থামিয়ে দিলাম। আর জান্নাতুল পিছনে তাকিয়ে আমাকে দেখে বলে, আরে আদি যে, পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আকাশ, আর আকাশ এ হচ্ছে আদি। জান্নাতুল যেই আমাকে পরিচয় করিয়ে দিবে সেই সময় আমি থামিয়ে দিলাম জান্নাতুলকে। তাতে জান্নাতুল একটু অবাক হলে আর আমি আকাশের দিকে তাকিয়ে থাকলাম। আকাশ জান্নাতুলের সামনে থেকে আমার সামনে আসলে আর আমাকে জড়িয়ে ধরলে সাথে সাথে আমিও তাকে জড়িয়ে ধরলাম। তখন জান্নাতুল বলে, কি হচ্ছে এইসব? কিছুই বুঝতে পারছি না আমি, আমাকে একটু বলবা? আদি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। আজ অনেক বছর পরে দেখা আমার আর আদি। তাহলে এত বছর দেখা করলে না কেন? দেখা করি নাই, তার একটা কারণ ছিল। কি কারণ? আমার বাবা সেই কারণ। আঙ্কেল আবার কি করছেন? আব্বু গরিবদের দেখতে পারতো না, আর আকাশ ছিল মধ্যবিত্ত, আর আব্বু চাইতো আমি যেন সব সময় বড় লোকদের ছেলেদের সাথে চলাফেরা কথাবার্তা করি। আমি ছিল একটা বন্ধু। আকাশ ছাড়া আমার আর কারোর সাথে চলাফেরা করতে ভালো লাগতো না, আর সেম আকাশেরও। কিন্তু একদিন আব্বু আকাশকে আর তার বাবাকে অপমান করে আর এলাকা থেকে চলে যেতে বলে। সেই দিন থেকে আমি আকাশকে হারালাম। আদি, তুই তো এখন সত্যিটা জানিস না, আর আঙ্কেলকে তুই দোষী মনে করছিস না। এখানে আরো একটা সত্যি লুকিয়ে আছে আদি, যেটা তোর আব্বু আর আমার আব্বু জানে, বাট পরে আমি জানতে পারলাম। মানে কি লুকিয়ে আছে আর কি জানতে পারছস তুই? ওই দিন তোর আব্বু আমাদেরকে অপমান করার পরে আমাদের যখন এলাকা থেকে চলে যেতে বাধ্য করলো, তখন ওই দিন রাতে বেলা একটা লোক আমার আব্বুর সাথে দেখা করে আর 20 লক্ষ টাকা আর একটা ঠিকানা দেয়। আমরা ওই ঠিকানা চলে যাই। সেখানে আমি স্কুলে ভর্তি হই, আর আব্বু একটা ছোটখাটো ব্যবসা করে আমাদের পরিবারটা সুখে আছে। আর আমি পরে জানতে পারি এই সব নাকি তোর বাবা করেছে। আব্বু কেমন করলে? আমি জানি না, বাট আব্বু বলেছে তাদের সামনে যেন আমি কখনো না যাই, বাট তাকে আমি দূর থেকে মনে রাখি। আর আঙ্কেল কে অনেক ধন্যবাদ, আমাদের জন্য অনেক কিছু করেছে। আমি জানতাম তোরা এখানে আসবি। জানলে কি আসতি না এখানে?
না, আর জান্নাতুল যে তোর ফ্রেন্ড তাও আমি জানতাম না। জানলে আমি কখনো সম্পর্ক করতাম না। আকাশের পরিবারের সাথে তোমাদের সমস্যা, তাই বলে আমার সাথে? আরে জান্নাতুল, তুই মন খারাপ করিস কেন? সে বললে হবে না? আগেটা আগে, এখন তো হয়ে গেছে। আমার দিকে তাকা তুই। না আদি, আকাশকে বল চলে যেতে। আরে তুই এমন করছিস কেন? আচ্ছা আকাশ, তুই সরি বল আগে, জান্নাতুলের কাছে যা। সরি বাবু, আর কখনো বলবো না। বাবু বলতে হবে না, তুই চলে যা। সত্যি, কিন্তু চলে যাব। চলে গেলে আর আসবো না তোমাদের সামনে। ওই, তুই কালো পেতনির সাথে রাগ করে আমাদের সামনে আসবি না। লাগবে না তোর কালো পেতনির সাথে রিলেশন করা। তোর জন্য আমি নতুন সুন্দরী মেয়ে দেখবো, তুই চিন্তা করিস না। চল আমার সাথে। এই আদির বাচ্চা আদি, বচ্চাতের কাদি, তুই তো সত্যি সত্যি আমাদের রিলেশন ভেঙে দিচ্ছিস। তো কি করব? তোদের ভাব আর বাংলাদেশের অভাব কখনো শেষ হবে না। সরি, কথার কথা চলে এসেছে। আপুরা কেউ মাইন্ড করবেন না। কুত্তা, তাই বলে কি একটু ঢংও করতে পারবো না? মেয়েরা ঢং করবে না তো কে করবে? ঢং করতে হলে তোর হবু জামাই সাথে করবি। আমাকে সামনে রেখে ঢং করবি তো লাথি মেরে রাস্তার মাঝখানে ফেলাবো ডাইনি। থামবি তোরা? তোদের ঝগড়া দেখে আমার হাসি পাচ্ছে। কি করে তোরা ফ্রেন্ড হলি? আরে আদি তো ছিল একটা খ্যাত ছেলে, ভার্সিটিতে তাকে নিয়ে মজাই করত। আমার সাথে ফ্রেন্ডশিপ করার পরে আমি তাকে চালাক বানিয়ে দিচ্ছি। ও মা, তাই নাকি ম্যাডাম? কোচিং করতেন নাকি? চালাক হবার? ওকে, থাকবো এখন, যা তুই এখান থেকে, আমার কথা আছে। যাবো। একটা কথা জিজ্ঞেস করার আছে আকাশকে। বল, কি বলবি? তুই কি আদিবাকে চিনিস? আদিবা কি? কেন, তুই আদিবা করে চিনিস না? আরে আমি তো তোর মুখ দেখে নামটা প্রথম শুনলাম। কে আদিবা? জানাতুল, তুই সামনে আয় আমার। বল। তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? আমি সত্যিটা জানতে চাই। ওই দিন কি হয়েছিল আর মিথ্যা কেন বললি আমার সাথে? সরি আদি, আসলে ওই দিন আদিবা আমাকে পার্কে দেখে, আমার কাছে আসে আর আমাকে বলে যে আমি যেন তোর আশেপাশে না থাকি। সে নাকি তোকে ভালোবাসে। এই নিয়ে অনেক তর্ক হয় আমাদের মাঝে। আর ওই সময় আমাকে আকাশ কল দিলে, আর সেই সময় আদিবাও ফোনে কল আসে, আর দুজন ফোনটা কেটে দেই, আর আমরা ঝগড়া লেগে যাই। আমি জানি আদিবা তোর সাথে রিলেশন করতে চায়, তার প্রতিশোধ নিবার জন্য। তুই তার শখের গাড়ি ভেঙে দিছস, তাই সে তোর সাথে রিলেশন করতে চায়। আর আমি চাইবো না আমার ফ্রেন্ড কোনো বিপদে পড়ুক। আর আমি তোকে সেদিন পার্কে দেখছি। আদি, তুই কেন সেই দিন পার্কে গেছস সেটা এখন তুই বল। আমি একটা মেয়েকে না দেখে ভালোবেসে ফেলাইছি। সে নাকি আমাকে চিনে, বাট আমি তাকে চিনি না। সে বলছে আমার সাথে নাকি দেখা করবে, তাই আমি পার্কে গেছিলাম। বাট তাদের দুজনকে দেখে আমি লুকিয়ে গেছি। কুত্তা, তুই তলে তলে এত দূর চলে গেছস আর আমাকে একবারও বললি না? কুত্তা, যা, তোর সাথে কোনো কথা নাই। আরে পেত্তিকে ধন্যবাদ দিতে হবে না, এখন তোর ফোনটা দে। তাড়াতাড়ি নাম্বার দিয়ে আমি চলে যেতে হবে। বলে আকাশের কাছ থেকে ফোনটা নিলাম আর নাম্বারটা 01768 দিয়ে একটা কল দিয়ে নাম্বারটা সেভ করলাম। আর আম্মু কল আসলে আমি রিসিভ করলাম। ওই, তাড়াতাড়ি করে ভেতরে আয়, তোর আব্বু তোকে খুঁজছে। আসছি বলে কেটে দিলাম আর জড়িয়ে ধরে 1 মিনিট পর ছেড়ে দিলাম। আর বললাম যে ভালো থাকি আর আমার ফ্রেন্ডকে কষ্ট দিস না। জানাতুল অনেক ভালো একটা মেয়ে, আর জানাতুল তুইও আমার বন্ধুকে কষ্ট দিস না, কেমন? বলে চলে আসলাম ভিতরে। কই ছিলি এতক্ষণ? একটু রাস্তায় গিয়েছিলাম, ভালো লাগছিল না বলে। ওকে, চলে যেতে হবে। বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। দেখলাম জানাতুলের কাজিনরা আমার দিকে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে গাড়িতে উঠে গেলাম। ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে আসলে বাসায় আমি সোজা রুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। অনেক ঘুম পাইছে। স্বপ্নের মধ্যে একটা মেয়েকে দেখতে পেলাম, জানি না কে সে, বাট তার মাথার চুলগুলো বাতাসে উঠছে। তার পিছনটা দেখে আমি একটা অনুভূতি হচ্ছে, জানি না কেন। আমি দৌড়ে তার কাছে গেলাম আর তাকে থামাতে বললাম। সে থেমে গেল। আমি যেই তার সামনে গেলাম, আমি যেই মেয়েটার সামনে যাবো তখনই ঘুমটা ভেঙে দিল আম্মু এসে। 9টা বাজে, ভার্সিটিতে যাবি না তুই? যাবো। আর একটু পরে আসতে পারলে না তুমি? পারতাম, আরে একটু আগে আসলে পরে। আচ্ছা যাও তুমি, আমি আসছি। বলে বাথরুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু নাস্তা দিলে আমি নাস্তা করে বাসা থেকে বের হলাম। জানাতুলকে ফোন দিয়ে বললাম ভার্সিটিতে আসার জন্য। একটা বাস ধরে ভার্সিটিতে চলে আসলাম। দেখলাম আদিবার সামনে দাঁড়িয়ে আছে। আদি শুন। আদিবার কাছে গেলাম, তখনই জান্নাতুল। আদি, এখানে আয় তুই। না, আদি যাবে না, দরকার হলে তুমি আসো এখানে। আমি তোমার সাথে কথা বলছি না, আমি আদির সাথে কথা বলছি। তুমি কেন কথা বলছো? আদি তুমি বলো,
পরে কথা বলবি। সরি আদিবা, আমার জান্নাতুলের সাথে কথা বলতে হবে এখন। বলে আমি চলে আসলাম জান্নাতুলের কাছে, বাট আদিবার মনটা খারাপ হয়ে গেছে। ওই তোকে না বললাম আদিবার সাথে কথা না বলতে? আমি তো যেতে চাই নাই, বাট সে আমাকে ডাকছে। আচ্ছা, আমার বন্ধু রাতে কখন গেছে? 11টা বাজে, সে চলে গেছে। আচ্ছা চলো ওইখানে গিয়ে বসি। বলে জান্নাতুলকে নিয়ে চলে আসলাম একটা বসার জায়গায়। ওইখান থেকে আদিবাকে দেখলাম, সে রাগে জ্বলছে, রুটির মতো ফুটছে। দেখ না মেয়েটা তোর দিকে কেমন করে তাকিয়ে আছে। তুই কিন্তু ভুলে আদিবার সাথে কথা বলবি না, আবার কোনো না কোনো ভাবে তোকে অপমান করবে। আচ্ছা বাবা, আমি তার সাথে কথা বলবো না, ওকে? এখন চলো, সময় হয়েছে, ক্লাসে যেতে হবে। বলে জান্নাতুলকে নিয়ে ক্লাসের ভিতরে আসলাম। এসে আমি আমার সিটে, আর জান্নাতুল তার নিজের সিটে। আর আদিবাও আসলে, বাট আমার দিকে রাগীভাবে তাকাতে আছে। আমি চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছি। এর মধ্যে স্যার চলে আসলে, এসে স্যার লেকচার দিতে থাকলে একে একে সব ক্লাস শেষ করে নিলাম। বাট আদিবা আমার দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে আমি যখনই তার দিকে তাকাই, ঠিক তখনই দেখি আদিবা আমার দিকে তাকিয়ে আছে। একটা মজার বিষয় হলো, কোনো স্যার আমাকে দেখতে পারে না, কারণ আমি গরিব বলে। শুধু একটা স্যার আছে যে আমাকে যথেষ্ট ভালোবাসে। শুধু আমি এই ভার্সিটিতে পড়ছি মাত্র মেধার কারণে। একে একে সব ক্লাস শেষ হয়ে গেলে ক্লাস থেকে বের হয়ে জান্নাতুলের সাথে করে বের হলাম ভার্সিটি থেকে। এইবার তো নিজেকে পরিবর্তন কর। এইভাবে থাকতে আমার ভালো লাগে। আচ্ছা এখন বাসায় যেতে হবে, বাইরে। বলে জান্নাতুলকে বিদায় দিয়ে আমি চলে আসলাম। একটা বাস থেমে আছে, আমি গিয়ে উঠে গেলাম। কিছুক্ষণ পরে বাসায় আসলাম, কলিং বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিলে আমি ভিতরে আসলাম। দেখলাম বাসাটা সুন্দর করে সাজানো ছিল। আমি আম্মুকে বললাম, কেউ কি আসবে না আম্মু? আসবে না, চলে এসেছিল আমাদের আয়াক আত্মীয়, সে চলে গেছে। ও আচ্ছা, খাবার দাও টেবিলে, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে উপরে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে দেখলাম আম্মু খাবার দিছে। দেখলাম মুরগির মাংস, গরুর মাংস, এইগুলো। আমি খাবার খেয়ে উপরে গেলাম, গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। তখনই মেঘকন্যা কল দিল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কালকে রাতে কলটা কাটলে কেন তুমি? এই শুনো শুনো, কি বলেন? আপনি কি কোনো কারণে আমার সাথে রেগে আছেন? না, এমন মনে হলো কেন আপনার? না, কাল রাতে যখন শুনছেন আমি একটা পার্টিতে আছি, তখন সব ঠিক ছিল। আর যখন শুনলেন যে একটা মেয়ে জন্মদিন আর নাম জান্নাতুল, তখনই মন খারাপ করে কলটা কেটে দিলেন। তো কি করব বলেন? আপনার আর জান্নাতুল মেয়েটার সাথে কথা বলবেন না। সে আমার ফ্রেন্ড, আর কিছু না। ফ্রেন্ড থেকে সব হয়। আমি বলছি আর কখনো জান্নাতুলের সাথে কথা বলবেন না, মানি না। দেখো, সে আমার ভালো একটা ফ্রেন্ড, আর সেও একটা ছেলেকে পছন্দ করে। ভালো ছেলেটা কি তুমি নাকি? কি? আরে না, আমার ফ্রেন্ডকে সে পছন্দ করে। আর আর কি? কিছু না তো। কি করেন, খাবার খাইছেন আপনি? খাইছি। আচ্ছা বাই, পরে কথা বলবো, কেমন? আমি বললাম বলে কল কেটে দিলে আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম। আস্তে আস্তে আমিও ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম ভেঙে গেলে হাত মুখ ধুয়ে নিচে গেলাম। দেখলাম আম্মু নিচে, সাথে মারিয়াও। আমি নিয়ে গিয়ে আম্মুকে পাশে বসালাম। আমি মারিয়ার হাতের দিকে তাকিয়ে তো অবাক, কারণ মারিয়ার হাতে একটা ডায়মন্ডের আংটি। আমি মারিয়াকে বললাম, এত সুন্দর আংটি তুই কোথায় পেলি? তুই তখন মারিয়া বলতে যাবে, তখনই আম্মু মারিয়াকে থামিয়ে দিলে। আর আম্মু বলে, আরে তোর আব্বু এটা বাহির দেশ থেকে মারিয়ার জন্য এনেছে, তার এক বন্ধুকে দিয়ে। আর ও খুব সুন্দর লাগছে মারিয়াকে, মানাইছে আংটিটা। ঠিক বলেছো। মারিয়া কথা বলছে না কেন? কি হয়েছে মারিয়ার? কিছু না। এই মারিয়া শোন, কি হয়েছে তোর? কে শুনে কার কথা? আমি মারিয়ার পিছু পিছু যেতে থাকলাম। যেই সিঁড়ি দিয়ে উপর যাব, তখনই আব্বুর ডাক। আদি কালকে কি ফিরে আসছোস বাবা? জি আব্বু, ফ্রি আছি। কালকে একটু অফিসে যেতে পারবি? আমি কালকে বাসায় থাকবো না, তুই অফিসে যাবি। আব্বু আমি তো কিছু বুঝি না তোমার ব্যবসা। তোর কিছু করতে হবে না, তুই অফিসে থাকলেই হবে। আচ্ছা আব্বু, বাট আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে। আচ্ছা বল, বাট তার আগে সোফায় গিয়ে বসি, তারপর বল। আচ্ছা চলো। আব্বু বলে সোফায় বসলাম আর বললাম, আচ্ছা আব্বু, আকাশের কথা তোমার মনে আছে? আকাশটা আবার কে? যাকে তুমি এলাকা থেকে তাড়িয়ে দিচ্ছে। আব্বু মনে নাই? কি বলতে চাইছিস তুই? কিছু বলতে চাই না, বাট ওই দিন রাতে কি হয়েছিল একটু বলবা? কি হয়েছে ওই দিন রাতে? আমি কি করে বলবো? ওই দিন রাতে আকাশের আব্বুর সাথে একটা লোক দেখা করে, আর অনেক টাকা আকাশের আব্বুকে দেয়, আর তোমার নামে সেই টাকাটা দেওয়া হয়। যদি টাকা দিতে হয় তাহলে কেন তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিল? কিছু কিছু সময় সন্তানের মঙ্গলের জন্য অন্যায় কাজটা বাবারাই করে। বুঝলাম না আব্বু তোমার কথাটা।
যখন দেখলাম তুই পড়ালেখা না করে শুধু আকাশ আর আকাশ করছিস, তোর পড়ালেখার কোনো আগ্রহ নেই, আর তুই আমার একমাত্র ছেলে, তোর গায়ে আমি হাত তুলতে পারছি না, তাই বাধ্য হয়ে অন্যায় কাজটা করেছি। বাসা সব দিয়ে পাঠিয়ে দিলাম অন্য শহরে ওদেরকে। তাই বলে ওদের সাথে এমনটা করা ঠিক হয় নাই তোমার। বাট ওদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব যদি কখনো দেখা হয়। তাহলে ঠিক আছে। আব্বু আর কিছু বলবা? না, আর কিছু বলবো না। তাহলে এখন আমি আসছি, বাইরে যাব, অনেকদিন হলো বের হই না। ওকে যা, বাট সন্ধ্যার আগে বাসায় চলে আসবি, কেমন? আসবো বলে বাসা থেকে বের হলাম আর আকাশকে কল দিলাম। কেমন আছিস আদি? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস তুই? রাস্তা একা একা হাঁটছে, তুই কি করিস? একটা নদী পাড়ে বসে আছি আমি। আকাশ আব্বু সরি বলছে, আর তোরা চলে আয় এখানে। না আদি, এখানে আমরা ভালো আছি, কোনো ঝামেলা চাই না আমি। আরে পাগল, সমস্যা নাই, চলে আয়। আব্বু কিছু বলবে না, তোদের কোনো সমস্যা হবে না, আমি বলছি তো। ওকে, দেখি কি করা যায়, আব্বুকে বলে দেখি। ওকে তাহলে রাখি, কেমন? ওকে রাখ। আমি কলটা কেটে দিয়ে একটা ব্রিজের কাছে গেলাম। বিকেলবেলা প্রকৃতির সৌন্দর্য আর শীতল ব্রিজের চারপাশটা অনেক সুন্দর লাগছে। একটা রোমান্টিক পরিবেশ তৈরি হয়ে গেলেও পকেটে ফোনটা বাজতে থাকলে পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি মেঘকণা কল দিছে। সাথে সাথে রিসিভ করলাম। কি করেন? একটা ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। ব্রিজের সামনে গিয়ে কি করেন? কোন ব্রিজের সামনে? প্রকৃতি ভালোবাসা দেখি আর বিরুলিয়া ব্রিজের সামনে। মানে প্রকৃতি কিভাবে ভালোবাসে? মানুষ যেভাবে ভালোবাসতে পারে ঠিক প্রকৃতিও ওইভাবে ভালোবাসতে জানে। যদি ভালোবাসাটা না থাকতো তাহলে বিকেলবেলা এত মানুষ এই ব্রিজের সামনে আসতো না। প্রকৃতি ভালোবাসা দেখি, আমরাও ভালোবাসি। তা আপনি ঠিক বলেছেন, প্রকৃতির ভালোবাসা আছে, আর সেই ভালোবাসা দেখতে হলে বিকেল থেকে কোনো একটা সুন্দর জায়গায় যেতে হয়। আচ্ছা, আপনার পরিচয়টা তো দেন এখন। বাই, পরে কথা বলবো। এই না শুনেন। কে শুনে কার কথা? কল সাথে সাথে কেটে দিল। কিন্তু কিছুক্ষণ ব্রিজের থেকে চলে আসলাম। সন্ধ্যার সময় বাসায় এসে আমি গিয়ে সোফায় বসলাম। আম্মু এসে এক কাপ চা দিলে আমি চা খেয়ে রুমে গেলাম। ফ্রেশ হয়ে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু এসে ডেকে গেলে খাবার খাওয়ার জন্য। আমি খাবার খেয়ে এসে ঘুমিয়ে গেলাম, কালকে অফিসে যেতে হবে। তাই সকালবেলা আম্মু ঘুম থেকে উঠিয়ে দিল। অফিসে যাওয়ার জন্য আমি উঠে ফ্রেশ হয়ে আব্বু গাড়ি নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। 20 মিনিট পরে অফিসে গেলাম। অফিসে সব লোকের আমাকে অভিনন্দন জানিয়ে আহ্বান করে, আর আব্বু যেখানে বসে সেখানে আমাকে বসতে দিলে আমি বসে বসে গেম খেলতে থাকলাম। কোনো কাজ নেই, আমারও ভালো লাগছে না। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, তাই আমি একটা ভালো রেস্টুরেন্টে গেলাম খাবার খাওয়ার জন্য। গিয়ে খাবার অর্ডার দিলাম। চারদিকে লোকগুলো দেখতে থাকলাম। আমার খাবার সামনে চলে আসলে যেই খাবার খাবো ঠিক তখনই দেখলাম আর রাগে আমার মাথা আগুন ধরে গেল। কারণ আমার সামনে হলো, আমি খাবার নিয়ে বসলাম আর চোখ আমার সামনে গেলে দেখলাম মারিয়া আর সেই ছেলেটার সাথে দেখলাম আদিবাকেও। আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। আমার সামনে দিয়ে মারিয়া, আদিবা ছেলেটা চলে গেলে আমাকে দেখে নাই ওরা। আমি পকেট থেকে ফোনটা বের করে সাথে সাথে বাসায় কল দিলাম আব্বুর কাছে। আব্বু ফোনটা রিসিভ করে।